গুড মর্নিং মাই স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের বক্রতলে আলোর প্রতিফলন এই অংশে আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণ নিয়ে অলরেডি একটা ক্লাস করেছি। সেখানে দর্পণ সম্পর্কিত যে প্রাথমিক ভৌত রাশিগুলো সেগুলো ডিটেলসে করা হয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি, আমি এই ক্লাসের ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওটা দেখার পরে এই ক্লাসটা দেখলে বেশি ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, এই বক্রতলে আলোর প্রতিফলনের এটা সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ সম্পর্কটা হচ্ছে এইরকম, এফ ইজ ইকুয়াল টু আর বাই টু। এই সম্পর্কটা আমরা প্রমাণ করব। ওকে, তো আমরা আজকে প্রমাণ করব উত্তল দর্পণের ক্ষেত্রে। প্রথমে যেটা করব, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব এফ ইজ ইকুয়াল টু আর বাই টু। তোমরা মন দিয়ে ক্লাসটি করো। প্রথমে উত্তল দর্পণটা করব এবং তারপরে আমি অবতল দর্পণের এটা করব। তো প্রথম থেকে আমি চিত্র সহ ব্যাপারটাকে ব্যাখ্যা করব। তোমরা কিন্তু আমার সঙ্গে চিত্রটা আঁকার চেষ্টা করো। তার কারণ হচ্ছে অনেক সময় আমরা প্রমাণটা করে যাই কিন্তু চিত্রটা আঁকি না, তাতে কিন্তু তোমরা নাম্বারও পাবে না আর ভুল হওয়ারও প্রচুর চান্স থাকে। এই জন্য আমি বলবো যে আমি কিন্তু ভিডিওটা পজ করে ছবিটা আঁকতে পারতাম, কিন্তু আমি চাইছি যে ছবিটা আমি তোমাদের সামনেই আঁকবো। তোমরা যেটা করবে, এইখানে তোমরা একটা চাঁদা নেবে। প্রথমে যে কাজটা হবে, এই দর্পণের যে ছবিগুলো আঁকার জন্য তোমরা কি করবে, তোমরা একটা চাঁদা ব্যবহার করবে, একটা স্কেল ব্যবহার করবে। ঠিক আছে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই একটু। তো প্রথমে আমি উত্তল দর্পণ করবো বলেছি, তাই তো? ঠিক আছে, বেশ, এটা হলো। এবার আমি, তোমরা চাঁদা ব্যবহার করে পুরোটা আঁকবে না, ঠিক আছে? তোমরা যেটা করবে, তোমরা এই যে আমি মুছে দিচ্ছি যে অংশটা, আমি যে অংশটা মুছে দিলাম দিয়ে এই যেটা রেখেছি, তোমরা চাঁদার সাহায্যে এইরকম একটা অংশ ড্র করো। ফার্স্ট কাজ হচ্ছে এইটা করো। এবং যেহেতু এটা উত্তল দর্পণ, তাহলে আমরা কি করব, এর ভেতরের দিকটাকে আমরা এই যে চিহ্নের মাধ্যমে বোঝাচ্ছে যে ভেতরের দিকটা প্রলেপ দেওয়া আছে। ঠিক আছে, এরপরে যে কাজটা করবে, কমপ্লিট ছবিটা ঠিকঠাক না আঁকতে পারলে কিন্তু তোমাদের প্রমাণটা বুঝতে পারবে না। তো এটা হচ্ছে প্রধান অক্ষ, আমি এঁকে দিলাম। ঠিক আছে, এবার একটা রশ্মি সমান্তরালভাবে এসে দর্পণের উপর পড়লো। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে। তোমরা এই যে বিন্দুটা, এই মেরু বিন্দুটাকে ঠিক করো আগে। কোনটা মেরু কোনটা ফোকাস, এটাকে ঠিক করতে হবে। এটা কি করে করবে, তোমাদের যে স্কেলটা রয়েছে এটা হচ্ছে মেরু। এবার স্কেলের সাহায্যে মনে করো, দেখো সেন্টিমিটার একদিকে আছে একদিকে ইঞ্চি আছে, তোমরা সেন্টিমিটারের দিকটা দেখো। আমার সঙ্গে সঙ্গে ছবিটা আঁকো, যারা ভিডিওটা দেখছো সঙ্গে সঙ্গে ছবিটা আঁকো, তাহলে অনেক ইজি হয়ে যাবে। ঠিক 3 সেন্টিমিটার থেকে 2.5 থেকে 3 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নাও। ভালো করে মনে রাখবে, এখান থেকে যতটা দূরে নেবে, যদি এটা 3 সেন্টিমিটার না, সবথেকে ভালো হয় 3 সেন্টিমিটার নিলে ছবিটা অনেকটা বেশ বড় হয়। তোমরা 3 সেন্টিমিটার নেবে এবং ঠিক আবার 3 সেন্টিমিটার দূরে আরেকটি বিন্দু মার্কিং করো। তাহলে এখান থেকে এটা 3, এটা 3, টোটাল হচ্ছে 6। মানে আমরা এই যে রিলেশনটা দেখছি না, মানে আর যদি 6 হয় তাহলে ফোকাস দূরত্ব হবে 3। তাই এই মাপগুলো কিন্তু সঠিকভাবে করে নেবে তোমরা। ওকে, এরপরে যেটা করবে, এই যে রেখাটা আমি টেনেছি, এই যে রশ্মিটা আপতিত রশ্মি আসলো, এরপরে আমরা যেটা করব, তোমরা আমার সঙ্গে সঙ্গে করো, এই সমান্তরাল রশ্মি, কোনো রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আসে তাহলে প্রতিফলনের পর সেটা কিন্তু ফোকাস বিন্দু দিয়ে যায়। এই যে ফোকাস দেখছো, ফোকাস দিয়ে যায়। কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি, যে এবার যেহেতু প্রতিফলিত হবে, তো এখান থেকে আমরা এই যে রশ্মিটা, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি হলো। এবার এই রশ্মিটাকে যদি আমরা পেছন দিকে একটু বাড়িয়ে দিই, তোমরা একবারে স্কেল বসিয়ে এটা করবে। আমি
আমার কাছে তো স্কেল নেই, তাই আমি এই জিনিসটা করতে পারছি না। তোমরা কিন্তু এটা স্কেলটা একবারে যখন বসাবে তখন এই কাজটা করে নেবে। এই দেখো, এই একবারে ফোকাস পর্যন্ত ধরে এইটুকু ডট ডট করে দেবে আর এইটা টেনে দেবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে পি, সরি, এইটা হচ্ছে পি, পি কিউ হচ্ছে আপতিত রশ্মি, আর কিউ আর হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই ছবিটা এইটুকু হলো। এবার একটা অভিলম্ব টানতে হবে। এবার বলি, এটা হচ্ছে ফোকাস, এটা হলো মেরু, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র দিয়ে দর্পণের উপর তুমি যে বিন্দুতেই রেখা টানো না কেন সেটাই কিন্তু লম্ব হবে, তুমি যেখানে টানো সেটাই লম্ব হবে। কারণ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর হচ্ছে তোমার কোনো গলীয় তলের উপর যে স্পর্শক সেটা সবসময় লম্ব হয়। তো আমরা কি করব, লম্বটা টানার জন্য আমরা এখান থেকে এই সি পর্যন্ত এইখান থেকে টেনে দেব। এইটা হচ্ছে তোমার লম্ব, এইটা আমরা লম্ব টেনে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন তোমাকে প্রমাণ করতে হবে, টোটাল প্রমাণটাই কিন্তু জ্যামিতিক প্রমাণ। আমি খুব ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। ফার্স্ট হচ্ছে প্রতিফলনের সূত্র অনুসারে আপতন কোণ প্রতিফলন কোণের সমান। তাহলে কি লিখবে তোমরা? এখানে লিখবে তোমরা প্রতিফলনের সূত্র অনুসারে প্রতিফলনের, এটা কিন্তু 3 নম্বরের কোশ্চেন, সূত্র অনুসারে, প্রতিফলনের সূত্র অনুসারে আপতন কোণ প্রতিফলন কোণের সমান। তাহলে কি লিখবে? এটা একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, এটা এন নাম দিয়ে দিলাম। তাহলে পি কিউ এন মানে কোণ পি কিউ এন সমান কোণ এন কিউ আর, এন কিউ আর, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করবে দেখো, এই পি কিউ তো এটা তো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, আর এই যে তোমার এনসিটা যে ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা দেখো সমান হবে, কারণ অনুরূপ কোণ। তাহলে এটা লিখে দাও, অর্থাৎ পি কিউ এন, কোণ পি কিউ এন সমান অনুরূপ কোণ, এই কোণটার নাম কি? এটা হচ্ছে তোমার, এটা কিউ, যেহেতু কিউ সি এফ, আর একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, ঠিক আছে? অর্থাৎ কোণটার নাম লেখো এন কিউ আর, এবং এখানে লেখো এবং কোণ এন কিউ আর সমান বিপ্রতীপ কোণ, এটার নাম কি? কিউ সি, না ভুল হলো, এই কোণটা এটা হচ্ছে এফ কিউ সি, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ভালো করে দেখো, এই কোণটা সমান, ওকে? এবার এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান। আবার বলছি, এই দুটো কোণ পরস্পর সমান। এবার এই কোণের সঙ্গে এই কোণটা সমান হচ্ছে, এই কোণের সঙ্গে এই কোণটা, সরি ভুল হলো, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হচ্ছে বিপ্রতীপ কোণ, আর এই কোণের সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ সমান হচ্ছে। তাহলে তুমি বলতে পারো অবশ্যই এই কোণটা আর এই কোণটা সমান। অর্থাৎ আমরা এর পরের লাইনে যেটা লিখব সেটা হচ্ছে এই কোণটা মানে হচ্ছে এফ কিউ সি কোণ, বা এফ কিউ সি, না এফ কিউ সি, তাহলে এখানে এটা কেটে দিচ্ছি, এফ কিউ সি সমান এইটা কিউ সি এফ। এখন এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ কিউ সি এফ, একটা ত্রিভুজ, দেখো ত্রিভুজ কিউ সি এফ, এই ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়
তাহলে আমরা বলতে পারি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছো? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যখনই হবে তাহলে তার বাহুগুলো কি হবে? সমান হবে। অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, মানে কিউ এফ সমান, আমি এখান থেকে লিখছি ব্যাপারটা, কিউ এফ সমান এফসি, কিউ এফ সমান এফসি। ওকে, এবারে তোমাকে একটা জিনিস লিখতে হবে, সেটা কি, এই যে রশ্মি, যদি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মি মানে হচ্ছে এই পিকিউ রশ্মিটা যদি প্রধান অক্ষের খুব কাছ দিয়ে আসে, তার মানে এই কিউ বিন্দুটা কি হবে? ও বিন্দুর খুব কাছাকাছি আসবে। কিউ বিন্দুর ও বিন্দু, এবার কিউ বিন্দু ও বিন্দু যত কাছে আসবে তত কিন্তু এই কিউ এফ আর ও এফ এরা কিন্তু সমানের দিকে যাবে, মানে প্রায় সমান হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? উপাক্ষীয় রশ্মি মানে এই যে রশ্মিটা দেখছো না, প্যারাক্সিয়াল রে যেটাকে বলছে, এই রশ্মিটা যদি এই প্রধান অক্ষের খুব কাছ দিয়ে আসে, তাহলে যত কাছ দিয়ে আসবে তত এই কিউ বিন্দুটা কি হবে? ও বিন্দুর কাছাকাছি আসবে, তত এই কিউ এফ এর মানটা ও এফ এর সঙ্গে সমান হবে। তার মানে আমরা এখানে এই কথাটা লিখবে তোমরা, যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, এই কথাটা লিখবে, আমি লিখলাম না, জায়গা নেই, তোমরা লিখবে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই কিউ এফ সমান ও এফ, কি লিখবে? কিউ এফ সমান ও এফ। আচ্ছা, কিউ এফ সমান এফ সি ছিল, আবার কিউ এফ সমান ও এফ, তার মানে তুমি লিখতে পারো এফ সি আর ও এফ সমান, অতএব ও এফ ইজ ইকুয়াল টু এফ সি। অর্থাৎ আমি পেলাম এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। এখন দেখো, এরা যদি সমান হয় দুজন, তাহলে তুমি লিখতে পারো ও এফটা অবশ্যই এই পুরোটার অর্ধেক। অর্থাৎ আমি উপরে লিখছি, জায়গাটা শর্ট আছে, অতএব তুমি লিখতে পারো ও এফ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ও সি। অতএব ও এফ এর মান কত? ও এফ এর মান হচ্ছে, ফোকাস দৈর্ঘ্য যেহেতু ও এফ, অর্থাৎ এটা হচ্ছে এফ ইকুয়াল টু হাফ ইন্টু ও সি, মানে হচ্ছে আর। তো দেখো, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমার যে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে, যে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ ইজ ইকুয়াল টু আর বাই টু, তো এটা প্রমাণ হয়ে গেল। তো এই ভিডিওটা 10 মিনিট থেকে 12 মিনিট হয়েছে। আমি এর সঙ্গে আরেকটি প্রমাণ, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর একটু লেন্দি হবে, দুটো ক্লাস করলে তোমাদের এখানে এই পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তারপর 3 নাম্বার ক্লাসে আমরা যে বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব যে বৈশিষ্ট্য হয়, সেগুলো দেখব। তো আজকের ক্লাসে আমি আর একটা প্রমাণ দেখাচ্ছি তোমাদের। চলো, এবার আমরা অবতল দর্পণ আঁকবো। আমি ভিডিওটা পজ করে দর্পণটা, আচ্ছা, আঁকাটাও তোমাদেরকে দেখাই, কারণ আঁকাটা দেখার দরকার আছে, তাহলে তোমরা আঁকতে গিয়েই সমস্যায় পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এইটা আঁকলাম। এবার আমি, তোমরা যেটা করবে, আমি বলি পুরোটা কিন্তু তোমরা আঁকবে না, তোমাদের কাছে তো অপশান আছে, আমার কাছে অর্ধবৃত্ত আঁকার কোনো অপশান আমার কাছে নাই, তাই আমি এইভাবে এঁকেই মুছতে হচ্ছে। তোমরা কিন্তু কি করবে, তোমরা ইয়ে করবে আর কি, চাঁদা নিয়ে যতটুকু দরকার ততটুকুই আঁকবে, ঠিক আছে? তো প্রথমে এই কাজটা করে নিলে এটা তোমাদের অনেক তাড়াতাড়ি হবে। আমার একটু দেরি হয়ে যাচ্ছে, মুছতে হচ্ছে, এইটা করবে। তো চাঁদা দিয়ে করার পর তারপর যেটা করবে সেটা হচ্ছে মেরুটাকে ফিক্সড করো, মেরুটা ঠিক করে নাও, নিয়ে এবার তুমি প্রধান অক্ষটাকে টেনে দাও। প্রধান অক্ষ এই হচ্ছে, আবার স্কেলটা দিচ্ছি, দিয়ে এই স্কেলের সাহায্যে তোমরা ফার্স্ট কাজ হচ্ছে প্রধান অক্ষটাকে টেনে দাও। প্রধান অক্ষ টেনে দিলাম। এবার কি করবে, এবার যেটা করবে তোমরা একটা বিন্দুকে ফোকাস ঠিক করে নাও, আর একটাকে বক্রতা ব্যাসার্ধ ঠিক করে নাও, বক্রতা কেন্দ্র ঠিক করে নাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা রশ্মি টানতে হবে প্রধান অক্ষের সমান্তরাল করে, স্কেল বাঁচা। এখানে বলে রাখি, এই স্কেলের সাহায্যে কিন্তু আবারও বলছি মাপ করে টানবে। হ্যাঁ, এইখান থেকে এইটার দূরত্ব, আমি আবারও বলছি, যদি 3 সেন্টিমিটার থেকে 2.5 সেন্টিমিটার নেবে তাহলে ছবিটা অনেক পরিষ্কার হবে। হ্যাঁ, তাহলে 3 সেন্টিমিটারই নেবে, 3 নেবে, আর এটাও 3 নেবে। বেশ, এবার যেটা করবে, প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে একটি রশ্মিকে তোমরা টানো।
এটা হচ্ছে আপতিত রশ্মি। ওকে, এবার আপতিত রশ্মি সমান্তরাল যদি হয় তাহলে প্রতিফলনের পর তারা কিন্তু এই ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। ওকে, তাহলে এটা প্রতিফলিত হলো। এটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের যেটা কাজ হবে, একটা অভিলম্ব টানতে হবে। অভিলম্বটা টানার জন্য আমি আবারও বলছি, সে আগে যেটা করেছিলে তোমরা, এই যে বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে তুমি যদি এই দর্পণের উপর যে কোনো বিন্দুতে তুমি টানো, সেটাই কিন্তু হবে অভিলম্ব, অর্থাৎ এইটা হচ্ছে অভিলম্ব। বোঝা গেল? এটা হলো অভিলম্ব। আচ্ছা, এবার আমাদের প্রমাণে যাই, আস্তে আস্তে প্রমাণটা এবার করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো নামটা দিয়ে দিই। প্রথমে আমি এই নামগুলো দিয়ে দিই। দেখো, একই রকম ভাবে আমি এটাকে পি নাম দিলাম, এটাকে কিউ নাম দিলাম, এইটাকে ও নাম দিলাম, ফোকাসটাকে এফ নাম দিলাম, আর এটাকে সি নাম দিলাম। ঠিক আছে? এবার এটা হচ্ছে আপতন কোণ, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে। আর এটা হচ্ছে প্রতিফলন কোণ, অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে। তাহলে প্রতিফলনের সূত্র অনুসারে, আমি লিখছি না কথাগুলো, আমি মুখে বলছি, তোমরা লিখে নেবে। প্রতিফলনের সূত্র অনুসারে আপতন কোণ প্রতিফলন কোণের সমান, অর্থাৎ পি কিউ সি, মানে তোমরা লিখবে সি সমান সি কিউ এফ, সি কিউ এফ, এটা যে প্রতিফলনের সূত্র অনুসারে। ঠিক আছে? এরপরে যেটা করবে সেটা হচ্ছে, দেখো এই কোণটা আর এই কোণটা এরা কিন্তু একান্তর কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। কারণ হচ্ছে এটা একটা সমান্তরাল, এটা ভেদক, অর্থাৎ কোণ কি লিখবে, এইটা মানে পি কিউ সি, পি কিউ সি সমান একান্তর কোণ এইটা, এটা মানে হচ্ছে নাম কি দেবে তাহলে, এটা কিউ সি এফ, কিউ সি এফ। ওকে, আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো এর সঙ্গে এ সমান, আবার এর সঙ্গে এ সমান, তাহলে যদি এটা যদি 2 হয়, এটাও 2 ছিল, এটাও 2, তাহলে দেখো এটা অনেক সহজে হয়ে গেল। তাহলে এইটা আর এটাও কি সমান হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এই কোণটা লিখেছিলে কি সি কিউ এফ, এই যেখানে লিখে দেবে সি কিউ এফ, অর্থাৎ কোণ সি কিউ এফ সমান এই কোণটা, মানে এই কোণটা কি লিখেছ, এটা লিখেছে হচ্ছে কিউ সি এফ, কোণ কিউ সি এফ। ওকে, তাহলে এবার আমরা বলতে পারি এই যে ত্রিভুজটা রয়েছে, অর্থাৎ ত্রিভুজের নাম কি, ত্রিভুজের নাম হচ্ছে সি কিউ এফ, ত্রিভুজ সি কিউ এফ, এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা ছবির মধ্যে এইভাবে লিখে দিও না, কারণ আমার জায়গাটা কম বলে আমি লিখছি, তোমরা ফাঁকা জায়গায় লিখবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি এই বাহু দুটো সমান, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা, মানে হচ্ছে সিএফ সমান কিউ এফ। তাহলে তুমি লিখতে পারো সিএফ সমান কিউ এফ। আবার সেই একই কথা, যদি উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রশ্মির ক্ষেত্রে এই যে পিকিউ রশ্মিটা যদি খুব কাছ দিয়ে, মানে প্রধান অক্ষের খুব কাছ দিয়ে যায়, তাহলে কিউ বিন্দুটা ও বিন্দুর খুব কাছে চলে আসবে। তখন আমরা লিখতে পারবো এই কিউ এফ কে ও এফ লিখতে পারবো। তাহলে এই কথাটা লিখবে এখানে যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, ঠিক আছে, লিখবে যে এই বিন্দুটার খুব কাছাকাছি হয়, অর্থাৎ তখন আমরা লিখতে পারি কিউ এফ সমান ও এফ। ঠিক আছে, এইবার দেখো কিউএফ এর সঙ্গে সিএফ সমান, কিউএফ এর সঙ্গে ওএফ সমান, তার মানে ওএফ আর সিএফ সমান আমরা লিখতে পারি ওএফ সমান সিএফ, ওএফ সমান সিএফ মানে এইটার সঙ্গে এটা সমান, তাই তো। তাহলে এখন এটা যদি 2 হয়, এটাও 2, তাহলে গোটাটা কত 4। তার মানে এই
ওয়েভটা কি হলো, ওয়েভ ইকুয়াল টু হাফ ইন্টু ওসি, মানে ওয়েভটা এই যে পুরো ওসিটা রয়েছে তার অর্ধেক হয়ে গেল। এবার ওয়েভ মানে কি, আমরা এটা তো ফোকাস দৈর্ঘ্য, তুমি জানো এটা এফ, হাফ ইন্টু ওসি মানে কি, ওসি মানে হচ্ছে তোমার, ওসি মানে হচ্ছে এই যে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটা দেখো এই একই জিনিস আবার প্রমাণ হয়ে গেল আমাদের, সরি একই জিনিস আমরা অবতল দর্পণের ক্ষেত্রেও প্রমাণ করলাম। তাহলে এই দুটো প্রমাণ তোমরা করে যাবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো আশা করি ক্লাসগুলো বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর করে শেয়ার করে দাও, আর একটা লাইক অবশ্যই করো, কারণ তোমার একটা লাইক আমার এই ভিডিওতে অনেক উৎসাহ যোগাবে। আমি আরও নতুন নতুন ভিডিও ক্লাস তোমাদের জন্য করব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।